আগের মতো পাতানো নির্বাচন হবে না, ফের বললেন সিইসি। বর্তমান মাঠ প্রশাসন দিয়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব, দাবি মন্ত্রিপরিষদ সচিবের। মোসাব্বির হত্যার পেছনে ফ্যাসিবাদী চক্রান্ত, অভিযোগ বিএনপির। শনিবার বিক্ষোভ কর্মসূচি, আসামিদের গ্রেপ্তার চেষ্টায় পুলিশ। দাম বাড়ানোর আশ্বাসে এলপিজি সিলিন্ডার বিক্রি বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহার, আমদানি ভ্যাট কমানোর সিদ্ধান্ত সরকারের। এবং 24 জেলায় শৈত্যপ্রবাহ অব্যাহত, শ্রীমঙ্গলের সর্বনিম্ন তাপমাত্রা 7 ডিগ্রি সেলসিয়াস। হাসপাতালে বাড়ছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা। আসসালামু আলাইকুম, স্বাগত মোহনা সংবাদে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদ জুড়ে আছি শেখ সাব্বির হোসেন। আগের মতো পাতানো নির্বাচন হবে না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সকালে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে মনোনয়ন বাতিল ও গ্রহণের বিরুদ্ধে আপিলের বুথ পরিদর্শন শেষে তিনি একথা বলেন। এদিকে জাতীয় নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে পাশে থাকার আশ্বাস দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। বিকেলে সিইসির সঙ্গে সাক্ষাৎ শেষে একথা জানায় সংস্থার প্রতিনিধি দল। Parliamentary elections on the 20th of February. First of all, I want to thank the Bangladesh interim government. কোথাও নমিনেশন ফাইল করতে গিয়ে মারামারি হয়েছে, কোনো গোলমাল হয়েছে, ভায়োলেন্স হয়েছে, এমন কোনো তথ্য আমরা পাইনি। এটা একটা ভালো দিক। এবং এই যে এখানে যে আপিলে যে সবাই আসছে আমাদের, এটাও তো একটা বড় প্রমাণ যে মানুষ যে কত আগ্রহী নির্বাচনের জন্য, কত আগ্রহী, এটাও একটা বড় প্রমাণ। আপিলে যখন আমাদের কাছে আসবে, আমরা আমাদের আইন অনুযায়ী যা করার আমরা কমিশন থেকে সিদ্ধান্ত দেবো এবং একদম সম্পূর্ণ রকমভাবে ন্যায় বিচার আমরা করার সর্বোত্তম চেষ্টা আমরা করবো এবং ন্যায় বিচারই হবে ইনশাল্লাহ আমাদের এখান থেকে। মাঠ পর্যায়ের প্রশাসনের দলীয়করণ নিয়ে অভিযোগের বিষয়ে কমিশন সিদ্ধান্ত নিলে সহায়তা করা হবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব ডক্টর শেখ আব্দুর রশিদ। দুপুরে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি আরও জানান, মনোনয়ন নিয়ে কোনো রিটার্নিং কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ থাকলে সংক্ষুব্ধ ব্যক্তির আপিল করার সুযোগ রয়েছে। দলীয়করণের অভিযোগে ডিসিদের রদবদলের সিদ্ধান্ত নিলে এসিকে সহায়তা করবে সরকার। বর্তমান মাঠ প্রশাসন দিয়ে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করা সম্ভব বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব। প্রশাসনের যে পক্ষপাত ইত্যাদি যে কথাগুলি বলছেন, এই ধরনের অভিযোগ আপনারা এর আগেও শুনেছেন, এখনও শুনছেন, এবং কেউ না কেউ কোনো কারণেও সংক্ষুব্ধ হলে তিনি এই ধরনের কথা বলে থাকেন। এখন মুক্ত তথ্য প্রবাহের যুগ, এই সময় সকলে সেভাবে কথা বলবেন। আমরাও চেষ্টা করব, যদি আমাদের কোনো ত্রুটি থাকে আমাদের বা প্রশাসনে বা অন্য কোনো লেভেলে, আমরা সেটা সমাধানের চেষ্টা করব। ফ্যাসিবাদের দোসররা এখনও ষড়যন্ত্রে লিপ্ত, তা মুসাব্বির হত্যায় প্রমাণ হয়েছে বলে মন্তব্য করলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। একে বিচ্ছিন্ন ঘটনা আখ্যা দিয়ে প্রভাব নির্বাচনে পড়বে না বলেও জানান তিনি। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন। এদিকে সিসি ক্যামেরায় ফুটেজ পর্যবেক্ষণ করে আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। সুরাইয়া মুনির রিপোর্ট। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ের সামনে সাংবাদিকদের মুখোমুখি হন দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। নির্বাচনের বৈতরণী খুব সহজভাবে পার করতে পারবো। এ সময় তিনি বলেন, স্বেচ্ছাসেবক দল নেতা আজিজুর রহমান মুসাব্বিরের হত্যার মধ্য দিয়ে প্রমাণ হয়েছে ফ্যাসিবাদের দোসররা ষড়যন্ত্রে এখনো সক্রিয়। দেশের উত্তরাঞ্চল সফরের মধ্য দিয়ে বেগম জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া চাইবেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ছাত্র গণ অভ্যুত্থানের শহীদদের যথাযথভাবে শ্রদ্ধা নিবেদন করা, এটা আমাদের দায়িত্ব, জাতীয় দায়িত্ব। আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান অনেক আগেই সেটা করতে চেয়েছিলেন, কিন্তু বিভিন্ন কারণে আমাদের এখনো সেই যাত্রাটা সম্ভব হয়ে ওঠেনি। এই শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করা এবং তাদের কবরে জিয়ারত করা, এটা জাতির প্রত্যাশা। এদিকে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মুসাব্বিরের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এর আগে হত্যাকারীদের 24 ঘন্টার মধ্যে গ্রেফতারের দাবি জানিয়ে শনিবার বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। একটি ষড়যন্ত্রকারী মহল, তারা নির্বাচনকে বানচাল করার জন্য এই ধরনের হত্যাকাণ্ডের সাথে তারা জড়িত হচ্ছে। আমরা খুব দৃঢ়ভাবে বলতে চাই, এই অন্তর্বর্তীকালীন সরকার আপনারা আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে ব্যর্থ হচ্ছেন।
আমি আপনাদের কাছে আহ্বান করি আগামী 24 ঘন্টার ভিতরে এই হত্যাকারীদেরকে আইনের আওতায় এনে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করবেন। এছাড়া মুসাব্বির হত্যার ঘটনায় অজ্ঞাতনামা 3 থেকে 4 জনকে আসামি করে তেজগাঁ থানায় মামলা দায়ের করা হয়েছে। ঘটনার প্রেক্ষিতে নিহতের স্ত্রী বাদী হয়ে তেজগাঁ থানায় একটি মামলা দায়ের করেছে। অন্যদিকে মুসাব্বির হত্যার সিসি ক্যামেরার ফুটেজ পর্যবেক্ষণ করে আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। আমরা ঘটনাস্থলে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছি, সেটা বিশ্লেষণ করেছি এবং ঘটনায় যারা জড়িত সম্ভাব্য তাদেরকে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শনাক্ত করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। সুরাইয়া মুন্নি, মোহনা সংবাদ, ঢাকা। এলপিজি সিলিন্ডারের দাম বাড়ানোর আশ্বাসে বিক্রি বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহার করেছে এলপি গ্যাস ব্যবসায়ী সমিতি। নতুন দাম নির্ধারণে বিইআরসিকে আহ্বান জানান তারা। বিকেলে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের সঙ্গে বৈঠক শেষে এমন ঘোষণা দেন ব্যবসায়ীরা। যদিও দিনের শুরুতে গ্যাস সিলিন্ডার বিক্রি বন্ধ থাকায় চরম বিপাকে পড়েন গ্রাহকরা। এদিকে চলমান সংকট নিরসনে এলপি গ্যাস আমদানিতে ভ্যাট কমানো সহ নানা উদ্যোগ নিয়েছে সরকার। আরও জানাচ্ছেন উষা ফেরদৌস। কয়েকদিন ধরেই 12 কেজির এলপিজি সিলিন্ডারের দাম ছাড়িয়ে যায় 2000 টাকা পর্যন্ত। ভোক্তাদের অসুবিধা বিবেচনায় 1306 টাকা দাম নির্ধারণ করে দেয় সরকার। বাড়তি টাকা আদায়ের বিরুদ্ধে শুরু হয় অভিযান। ফলে নতুন করে এলপিজির মূল্য সমন্বয় এবং হয়রানি ও জরিমানা বন্ধ সহ 6 দাবিতে দেশ জুড়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস এলপিজি বিক্রি বন্ধ করে দেন ব্যবসায়ীরা। এতে চরম ভোগান্তিতে পড়েন গ্রাহকরা। বাসায় খাওয়ান রাঁধতে পারতেছে না, কেউ খাইতে পারতেছে না, হোটেলে যাচ্ছে, হোটেলে গিয়ে আপনার খাইতে পারতেছে না, তাও সিরিয়াল। ডিব্বাটা নিয়ে ঘুরতাছি যে কেরাসিন নিয়ে যে কোনো রকম পোলাপানটা খাওয়াম, ওই জিনিসটাও আমি কেরাসিন খুঁজে পাইতেছি না। গ্যাসের লিগে দোকান বন্ধ, মনে করেন এই যে মানুষ না খেয়ে মরতেছে। এখন তো হোটেল বন্ধ করা ছাড়া কোনো উপায় নাই। রাজধানীতে লাইনের গ্যাসের চাপ একেবারে কম। 2 চুলা একসঙ্গে ব্যবহার করা সম্ভব হচ্ছে না। এক চুলা যতটুকু জ্বলে তাতে রান্না তো দূরের কথা, ঠিকমতো পানিও গরম হয় না। ফলে রাজধানীতে বাসাবাড়ির রান্নায় নির্ভরতার শীর্ষে এলপিজি সিলিন্ডার, কিন্তু সেখানেও এখন তীব্র সংকট। লাইনের গ্যাসও নাই, সিলিন্ডার গ্যাসও নাই। সিলিন্ডার গ্যাস কোথাও পাই না, পাইলেও বিক্রি হচ্ছে 2200-2300 টাকা দাম। সবচেয়ে বড় কথা তো এখন তো বাসা বাড়িতে তো কোনো জায়গায় গ্যাসই নাই। সরকারের দিছিল আপনাকে 1253 টাকা, বা আপনি 1300 নিতে পারেন বা 1400 টাকা নিতে হবে, কিন্তু সেটা যদি আপনি 2400-2200 করেন তাই সেটা তো জুলুম হয়ে যায়। এলপিজির পরিবেশকরা বলছেন 5.5 কোটি চাহিদার বিপরীতে প্রতিদিন মাত্র 1.25 কোটি সিলিন্ডার রিফিল করছে কোম্পানিগুলো। বাকিগুলো খালি পড়ে থাকায় ডিস্ট্রিবিউটরদের খরচ বেড়ে যাচ্ছে। ব্যবসা আমাদেরও বন্ধের পথে। আমি আপনার গতকালকে বাধ্য হয়ে আমার বন্ধের নোটিশটা দিয়ে দিছি কেটে। তার কারণ হচ্ছে প্রোডাক্ট নাই, কাস্টমার এসে আপনারা ঝামেলা করে। শুধু আমরাই না, আসলে আমাদের মতো যারা যারা আরও অন্যান্য ডিলার আছে, যেটা শুনি আর কি, কারোর পক্ষে আসলে প্রোডাক্ট এইভাবে আপনার চাহিদা পূরণ করা সম্ভব হচ্ছে না। এরপর বৃহস্পতিবার বিকেলে বিইআরসির সঙ্গে এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতির বৈঠক হয়। সেখানে দাম বাড়ানোর শর্তে বিক্রি বন্ধের সিদ্ধান্ত থেকে সরে আসার ঘোষণা দেন ব্যবসায়ীরা। তবে দ্রুতই নতুন দাম নির্ধারণের দাবি জানান তারা। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। শতাধিক গুম খুনে মানবতা বিরোধী অপরাধের মামলা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল হাসানের বিরুদ্ধে সাক্ষ্য দেবেন সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়া। দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান বিচারপতি গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 2 সদস্যের বিচারিক প্যানেলকে একথা বলেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। এছাড়া আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের প্রার্থনা করেন তিনি। পরে আদেশের জন্য 14 জানুয়ারি দিন নির্ধারণ করেন ট্রাইব্যুনাল। দেশের 24 জেলায় আজও বইছে শৈত্যপ্রবাহ। শ্রীমঙ্গলের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 7 ডিগ্রি সেলসিয়াস। রাজধানীতে সকাল 11টার পর সূর্যের দেখা মিললেও দেশের বিভিন্ন অঞ্চল ছিল কুয়াশায় আচ্ছন্ন। প্রচণ্ড শীতে দুর্ভোগে পড়েছেন ছিন্নমূল এবং নিম্ন আয়ের মানুষ। প্রতিনিধিদের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। বৃহস্পতিবার ভোরে সিলেটের শ্রীমঙ্গলের চিত্র এটি। কুয়াশার চাদরে মোড়ানো চারপাশ, পৌষের হাড় কাঁপানো শীতে বিপর্যস্ত জনজীবন। এই দিন শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন তাপমাত্রা 7 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। শীতের দাপটে শহর গ্রামের জীবনযাত্রা কঠিন হয়ে পড়েছে। বিশেষ করে ছিন্নমূল ও নিম্ন আয়ের মানুষের অবস্থা দুর্বিষহ।
এদিকে চুয়াডাঙ্গায় মৃদু ও মাঝারি শৈত্যপ্রবাহ অব্যাহত রয়েছে। উত্তরের হিমেল হাওয়া আর ঘন কুয়াশায় দুর্ভোগ বেড়েছে কয়েক গুণ। জেলার সর্বনিম্ন তাপমাত্রা 8 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। জরুরি প্রয়োজন ছাড়া বের হচ্ছেন না কেউ। ব্যাহত হচ্ছে স্বাভাবিক কাজকর্ম। প্রতি বছর শীতের তীব্রতা বেশি থাকলেও এই বছরের শীতের তীব্রতা একটু অন্যভাবেই বেশি। পোশাক আশাক নেই, এই শীতে আমি কাঁপছি, এখন খুব জোর করছে আমার। পৌষের শীতে নাকাল সিরাজগঞ্জের জনজীবন। জেলা জুড়ে বইছে মৃদু শৈত্যপ্রবাহ। সড়ক মহাসড়কে হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন। সিরাজগঞ্জ শহরে এরকম কুয়াশা পড়তেছে, আমাদের কামাই কাজই নাই। কষ্ট যদিও হয়, কিন্তু আমাদের পরিবার পরিজন আছে, কর্ম না করলে তো হয় না। গোপালগঞ্জেও একই অবস্থা। জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 9.4 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা 97%। গাড়ি চালান জানায় হাত পা খুব অবাস হয়ে আসে। যত বড় শীতই হোক, আমাকে তো কাজ করতেই হবে, না করলে তো আর উপায় নাই। ফেনীতে জেঁকে বসেছে হাড় কাঁপানো শীত। মাঝারি কুয়াশা আর হিমেল বাতাসে জনজীবন স্থবির হয়ে পড়েছে। টানা কয়েকদিন ধরে তাপমাত্রার পারদ নামতে থাকায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন খেটে খাওয়া শ্রমজীবী মানুষ। বাইরে নিয়ে যাচ্ছে না ঠান্ডার ঠেলায়, প্রচুর কষ্ট হচ্ছে কাজ করতে। গতকালকে তো কিছুটা ঠান্ডা কম ছিল, আজকে প্রচন্ড ঠান্ডা। বাড়িতে না হলে আর রোজগারও করতে পারি না, চলতেও পারি না, খাইতেও পারি না। কয়েকদিন ধরেই দেশের বিভিন্ন জেলায় বইছে শৈত্যপ্রবাহ। বৃহস্পতিবার 24 জেলায় শৈত্যপ্রবাহ অব্যাহত রয়েছে। তাহসিন তারিন, মোহনা সংবাদ। দর্শক, শীতের খবর জানাতে দিনাজপুর থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী সুবল রায়। সুবল, দিনাজপুরের আজকে তাপমাত্রা কত এবং জনজীবনে এর প্রভাব কেমন দেখছেন আপনি? সব মিলে জানাবেন আমাদের। কিন্তু আজকে 9.5 ডিগ্রি সেলসিয়াস কিন্তু চলছে। বাতাসের আর্দ্রতা 92%। তো আমি আপনাকে যেটুকু বলে রাখি যে যেহেতু এই অত্র অঞ্চলে মানে হিমালয় কাছাকাছি হওয়ার কারণে এই অত্র অঞ্চল প্রচন্ড কিন্তু শীতের প্রভাবটা পড়ে গেছে। এতে কিন্তু সাধারণ যে নিম্নমানের যে যারা ভ্যান চালায়, অটো চালক এবং যারা শ্রমজীবী, তাদের কিন্তু বেশি কষ্ট হয়ে গেছে। কারণ তারা কিন্তু খুব সকালবেলা কিন্তু বাসা থেকে বের হতে পারে না, বিধায় তারা কিন্তু একটু কষ্ট হয়ে পড়ছে। আমি যদি একটু এলাকার কিছু লোকের সাথে আমি যদি একটু কথা বলি, তাদের কাছে একটু শুনি যে আসলে আপনারা বলেন তো যে এলাকায় শীতের প্রভাবটা কেমন, আসলে যদি একটু বলতেন। আসলে আমাদের দিনাজপুরের বিরলে অনেক শীত, কনকনে শীত। এই শীতের কারণে ছিন্নমূল এবং মেহনতি মানুষের জীবনযাপন অনেক দুর্বিষহ হয়ে গেছে। বিশেষ করে শিশু ও বয়স্কদের জন্য খুব কষ্টকর জীবনযাপন হয়েছে। এই প্রচন্ড শীতে প্রশাসন, বিভিন্ন সংগঠন এবং রাজনৈতিক দলগুলো থেকে শীতবস্ত্র বিতরণ চলমান রয়েছে। আশা রাখি আগামী 2-1 দিনের মধ্যে হয়তোবা আমরা আরো আলোর দেখা পাবো। আজকে গরিবের চাদর সূর্যি মামার আজকে দুপুরবেলা দেখা মিলেছে, এতে আমরা বিরলবাসী অনেক সন্তুষ্ট প্রকাশ করেছি এবং রোদকে আমরা উপভোগ করেছি। এখান থেকে আমাদের শীতের যে প্রকোপ কিছুটা হলো আমরা স্বস্তি পেয়েছি। আশা রাখি আগামী দিনেও যদি আমাদের এই সূর্যি মামার দেখা মিলে, তাহলে আমাদের গরিবের চাদর নামে যে আমাদের ডেলাইট সূর্যি মামা, আমরা তাকে মানে আহ্বান জানাচ্ছি যে অতি দ্রুত আমাদের এই উত্তরবঙ্গে, বিশেষ করে দিনাজপুরের বিরলে প্রচন্ড শীতে আমরা মানে কর্মজীবন থেকে বিমুখ হয়ে গেছি। শ্রমজীবী মানুষ তাদের শ্রম ঠিক মতো করতে পারছে না, তারা পারিশ্রমিক পাচ্ছে না বলে সংসারের যে তাদের যে স্বাভাবিক জীবন যেমন সেটা ব্যাহত হয়েছে। ধন্যবাদ। আপনি যেমন জানলেন যে এই অত্র অঞ্চলে কিন্তু শ্রমজীবী যারা আছেন তাদের বেশি কষ্ট হচ্ছে। আমি কিন্তু হাসপাতালে খোঁজ নিয়ে দেখেছি যে হাসপাতালে কিন্তু যে বৃদ্ধ এবং শিশুরা যে আছে তারা কিন্তু বেশি কষ্টের মধ্যে পড়েছে। তো আমি আবহাওয়া দপ্তরের সাথে আমি কথা বলেছি, তিনি আমাকে যেমনটি জানিয়েছেন যে 2-1 দিনের মধ্যে কিন্তু আরো কিন্তু এই উত্তরাঞ্চলে তাপমাত্রা কমে আসবে এবং শীতের মাত্রাটা কিন্তু বেশি হয়ে যাবে। তো এই ছিল আমার কাছে দিনাজপুর থেকে সর্বশেষ তথ্য। সুবল, ধন্যবাদ আপনাকে। পূর্বাঞ্চলে বাণিজ্য মেলার 6ষ্ঠ দিন আজ। শীতের প্রভাবে প্রত্যাশা অনুযায়ী জমে উঠছে না ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। ক্রেতা দর্শনার্থী কম থাকায় বেচাকেনা নিয়ে খুব একটা সন্তুষ্ট হতে পারছে না ব্যবসায়ীরা। দেশি বিদেশি স্টলে পসরা সাজিয়ে অপেক্ষা করছেন বিক্রয়কর্মীরা। তবে ব্যবসায়ীরা আশা করছেন দিন যত যাবে, মেলার প্রচার প্রচারণা যত বেশি হবে, ক্রেতা সমাগম বেশি ঘটবে এবং বেচাকেনাও ভালো হবে।
দর্শক, মেলার খবরাখবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সাত্তার আলী সোহেল। সোহেল, বাণিজ্য মেলায় সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন জানাবেন আমাদের। বাণিজ্য মেলার 6ষ্ঠ দিন, 30তম বাণিজ্য মেলার 6ষ্ঠ দিন আজকে পার হচ্ছে। আজকে বৃহস্পতিবার, আগামীকাল সাপ্তাহিক ছুটির দিন। সেই উপলক্ষে আসলে বাণিজ্য মেলার যে অবস্থাটা, গত 4-5 দিন কিন্তু দর্শনার্থী ছিল অনেক কম, প্রচন্ড শীত ছিল। আজকে কিন্তু সকাল থেকে রোদ আবহাওয়া ছিল, পরিবেশটা ভালো ছিল, আর যোগাযোগ অবস্থাটা মোটামুটি ভালো। আর সাপ্তাহিক ছুটির দিন যেহেতু আগামীকাল আর ছুটি হয়ে গেছে, অনেক দর্শনার্থী ইতিমধ্যে কিন্তু বাণিজ্য মেলা ঢুকে পড়েছে। গত 4 দিনের বা 5 দিনের তুলনায় আজকে বাণিজ্য মেলার দর্শক কিন্তু 5 দিনের তুলনায় প্রায় সমান। বাণিজ্য মেলা বেশ দর্শক ঢুকেছে এবং দর্শনার্থীরা সেভাবে ঢুকছে। আশা করা যাচ্ছে যে আজকে প্রায় 50,000-এরও অধিক দর্শক বাণিজ্য মেলায় প্রবেশ করবে, দর্শনার্থীরা প্রবেশ করবে। তবে একটা বিষয় এখনো লক্ষণীয় সেটা হলো বাণিজ্য মেলার যে দর্শক ঢুকছে, কিন্তু বিক্রয়ের সংখ্যাটা কিন্তু ওই রকম পাচ্ছে না। বিক্রয় অনেকই কম, যেটা পেভিলিয়ন এবং স্টলের মালিকরা আমাদের কাছে যে অভিযোগটা করতেছেন যে আসলে দর্শক আছে, দর্শনার্থী আছে, কিন্তু বাণিজ্য মেলায় আপনার বিক্রয়টা আগের মতো জমছে না। তবে তারা যেটা আশা করতেছে আগামীকাল সাপ্তাহিক ছুটি হওয়ায় আসলে দর্শক হয়তো বাড়বে এবং বেচা কিনা আগের থেকে অনেক বাড়বে। বাণিজ্য মেলার প্যাভিলিয়ন ছিল, সবগুলো প্যাভিলিয়নই চালু হয়ে গেছে, তো আমরা আসলে দর্শকরা প্রতিদিনই বাণিজ্য মেলা দেখতে আসছে আর বাণিজ্য মেলা ঘুরতে আসছে। এই জন্য আসলে দর্শনার্থীরা বাণিজ্য মেলায় যে ঘুরতে আসছে, এই আর অনেকে প্রশ্ন করলে তারা জানাচ্ছে যে আসলে এখন তারা কি ধরনের মাল বা কি ধরনের পণ্য, কি ধরনের দ্রব্যাদি এই বাণিজ্য মেলায় উঠছে, এটা দেখার জন্য আছে। আগামীকাল শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন থাকায় হয়তো বাণিজ্য মেলার ক্রেতা এবং বিক্রয়ের জন্যটা বাড়বে। আমার জন্য একজন দর্শক আছে, উনি আসলে বাণিজ্য মেলা ঘুরে দেখছেন। এই পর্যন্ত কি দেখলেন আপনি বাণিজ্য মেলা? এই পর্যন্ত তো দেখলাম অনেক কিছু অনেক কিছু। আপনি পছন্দের জিনিস কি আছে? ওই যে জুতা কেনার জন্য। আচ্ছা, জি, আপনাকে ধন্যবাদ। শুনলেন একজন ক্রেতা বললো যে আসলে আগের থেকে গত অন্য তুলনা থেকে এবার বাণিজ্য মেলা পূর্ণ একটু মানসম্মত বলে জানান। জি, ধন্যবাদ আপনাকে। শরীয়তপুর জেলার জাজিরায় বোমা বিস্ফোরণে উড়ে গেছে একটি বসত ঘর। এ সময় সোহান নামে এক যুবক নিহত হয়েছেন। ভোর 4টার দিকে উপজেলার বিলাসপুর ইউনিয়নের মুলাই ব্যাপারীর কান্দি গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ভোর 4টার দিকে বিকট শব্দে বোমা বিস্ফোরণে একটি ঘরের দেয়ালে চালা উড়ে গেছে। ঘটনাস্থলে রাসায়নিক দ্রব্য, বোমা তৈরির বিভিন্ন সরঞ্জাম পাওয়া গেছে। জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সালেহ আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও। আগের মতো পাতানো নির্বাচন হবে না, ফের বললেন সিইসি। বর্তমান মাঠ প্রশাসন দিয়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব, দাবি মন্ত্রী পরিষদ সচিবের। মোসাব্বির হত্যার পেছনে ফ্যাসিবাদী চক্রান্ত, অভিযোগ বিএনপি। শনিবার বিক্ষোভ কর্মসূচি, আসামিদের গ্রেপ্তার চেষ্টায় পুলিশ। দাম বাড়ানোর আশ্বাসে এলপিজি সিলিন্ডার বিক্রি বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহার, আমদানি ভ্যাট কমানোর সিদ্ধান্ত সরকারের। এবং 24 জেলায় শৈত্যপ্রবাহ অব্যাহত, শ্রীমঙ্গলের সর্বনিম্ন তাপমাত্রা 7 ডিগ্রি সেলসিয়াস। হাসপাতালে বাড়ছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা। দর্শক, এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 9টায়। এর আগে সংবাদ সন্ধ্যা 7টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক এবং ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।